হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, বাংলাদেশের রাজনীতির ময়দান থেকে হঠাৎ করে যদি একজন প্রভাবশালী নেতা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যান, কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই, কোনো দৃশ্যমান উপস্থিতি ছাড়াই, তাহলে প্রশ্ন ওঠাটা কি অস্বাভাবিক? বরং প্রশ্ন না ওঠাটা অস্বাভাবিক। আজ আমরা যে নামটি নিয়ে আলোচনা করছি তিনি হলেন মির্জা আব্বাস, একজন অভিজ্ঞ, শক্তিশালী এবং বহু বছর ধরে রাজনীতির কেন্দ্রে থাকা ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কোথায়? তিনি কি সত্যি গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন, নাকি অসুস্থতার গল্পের আড়ালে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত রাজনৈতিক প্রস্থান, নাকি একটি ক্যালকুলেটেড এক্সিস্ট? সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা কি নিছক গুজব, নাকি বাস্তবতারই প্রতিফলন? কেউ কেউ বলছে তিনি পালিয়েছেন, কেউ বলছে তিনি এতটাই অসুস্থ যে সামনে আসার মতো অবস্থায় নেই। কিন্তু প্রশ্ন একটাই, সত্যটা কোথায়? কেন একজন শীর্ষস্থানীয় নেতা হঠাৎ করে পুরোপুরি উধাও হয়ে গেলেন, যার কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, এমনকি কোনো অডিও বার্তাও নেই? দলের পক্ষ থেকেও নেই পরিষ্কার ব্যাখ্যা। এই নীরবতা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? দর্শক, এই রহস্যের সূত্র খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের দিকে, যেখানে ঢাকা ৮ আসন ছিল অন্যতম আলোচিত কেন্দ্র। সেখানে উসমান হাদি নামের এক তরুণ নেতা হয়ে আসছিলেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। জনগণের সাথে সরাসরি সংযোগ ছিল তার, জনপ্রিয়তা, মাঠে সক্রিয় উপস্থিতি, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন একটি বাস্তব চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলছিলেন এই লড়াই সহজ হবে না। কিন্তু ঠিক যখন প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছিল, তখনই ঘটে গেল একটি ভয়াবহ ঘটনা। নির্বাচনী প্রচারণার মাঝেই সশস্ত্র হামলায় গুরুতর আহত হন উসমান হাদি এবং পরে হাসপাতালে মারা যান। এই একটি ঘটনায় পুরো নির্বাচনের গতিপথ বদলে দেয়। মাঠ কার্যত ফাঁকা হয়ে যায় এবং এরপর নির্বাচনে জয় পান মির্জা আব্বাস। এখানেই শেষ নয়, তিনি শুধু এমপি হননি, পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ ক্ষমতার শীর্ষে অবস্থান তখন তার জন্য বাস্তবতা। কিন্তু এরপর যা ঘটেছে সেটাই পুরোপুরি বিষয়টিকে রহস্যময় করে তুলেছে। মার্চ মাসে হঠাৎ খবর আসে উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত 2 ব্যক্তি ভারতে গ্রেফতার হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নাকি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এমন খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। ঠিক এই সময়ই হঠাৎ করে খবর আসে মির্জা আব্বাস একটি ইফতার মাহফিলে জ্ঞান হারিয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। ঘটনাগুলোর এই টাইমিং কি নিছক কাকতালীয়, নাকি এর মধ্যে আছে গভীর কোনো সংযোগ? 4 দিন পর তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলো, যা অনেকটাই স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু তারপরই আসে আরেকটি প্রশ্নবিদ্ধ তথ্য। সেখান থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। কেন? সিঙ্গাপুরের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থার ছেড়ে অন্য দেশে যাওয়ার যুক্তি কী? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই দীর্ঘ সময়ে কেন তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হলো না? বর্তমান যুগে যেখানে একজন সাধারণ মানুষও হাসপাতালে ভর্তি হলে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেয়, সেখানে একজন শীর্ষস্থানীয় নেতার কোনো দৃশ্যমান প্রমাণ নেই। এটি কি স্বাভাবিক? তার ব্যক্তিগত সচিব শুধু বললেন তিনি বেঁচে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই বক্তব্য কি যথেষ্ট? একটি ছোট ভিডিও বার্তা, একটি ছবি, এগুলো কি দেওয়া এতই কঠিন, নাকি ইচ্ছাকৃতভাবে এগুলো গোপন রাখা হয়েছে? এখানে শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, এই নীরবতা কি কোনো কৌশল? অনেক বিশ্লেষক মনে করছেন যদি তিনি প্রকাশ্যে আসেন তাহলে তদন্তকারী সংস্থাগুলো তার সাথে যোগাযোগ করতে পারে। যদি গ্রেফতার হওয়া ব্যক্তিরা এমন কোনো তথ্য দেয় যা তার দিকে ইঙ্গিত করে, তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাকে এড়াতে তিনি কি বিদেশে অবস্থান করছেন? এটি কি তার মেডিকেল কভার ব্যবহার করে রাজনৈতিক সেফ এক্সিস্ট? আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না, কারণ তদন্ত এখনও শেষ হয়নি। কিন্তু প্রশ্নগুলো অযৌক্তিক নয়, বরং ঘটনাগুলোর ধারাবাহিকতা দেখলে মনে হয় সবকিছু যেন খুব নিখুঁতভাবে সাজানো। একজন প্রতিদ্বন্দ্বীর মৃত্যু, নির্বাচন, ক্ষমতায় আসা, তারপর হঠাৎ করে হত্যাকাণ্ডের সূত্রে গ্রেফতার, এবং ঠিক এরপরই অসুস্থতা এবং বিদেশ যাত্রা। এই টাইমলাইন কি অস্বাভাবিক কিছু, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো বাস্তবতা? দর্শক, এখানে আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না, কারণ সেটি আদালতের কাজ। কিন্তু প্রশ্ন তোলা নাগরিক হিসেবে আমাদের অধিকার, এবং এই প্রশ্নগুলো এখন শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সাধারণ মানুষের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। কেন কোনো ভিজুয়াল প্রমাণ নেই? কেন দলের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা নেই? কেন এত নীরবতা?
এই নীরবতাই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। কেউ কেউ বলছেন তিনি সত্যি অসুস্থ, হয়তো এখন এমন অবস্থায় আছেন যেখানে প্রকাশ্যে আসা সম্ভব নয়। আবার কেউ বলছেন এটি একটি পরিকল্পিত দূরত্ব তৈরি করা, সময় নেওয়া, পরিস্থিতি ঠান্ডা হওয়ার অপেক্ষা। সত্য যাই হোক, এই অনিশ্চয়তা এবং তথ্যের অভাবই গুজবকে শক্তিশালী করেছে। আর রাজনীতিতে গুজব কখনোই হালকা বিষয় নয়, এটি জনমতকে প্রভাবিত করে, বিশ্বাসকে নাড়িয়ে দেয়। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, দলের অভ্যন্তরীণ অবস্থান। এত বড় একজন নেতা দীর্ঘদিন অনুপস্থিত, অথচ দলীয় পর্যায়ে দৃশ্যমান কোনো বিকল্প নেতৃত্ব সামনে আসছে না। এটি কি কেবল আনুগত্য নাকি ভেতরে ভেতরে অস্থিরতা? অনেকেই বলছেন এই নীরবতা আসলে একটি কৌশলগত অপেক্ষা, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য। আবার কেউ কেউ মনে করছেন বিষয়টি এতটাই স্পর্শকাতর যে প্রকাশ্যে কিছু বলা মানেই নতুন বিতর্ক সৃষ্টি করা। কিন্তু দর্শক, রাজনীতিতে শূন্যতা বেশি দিন থাকে না। যেখানে প্রশ্ন আছে সেখানে উত্তর একদিন আসবেই, আর সেই উত্তর যদি দেরিতে আসে তাহলে সন্দেহ আরও গভীর হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই রহস্যের শেষ কোথায়? সত্যিই কি তিনি অসুস্থতার সাথে লড়ছেন, নাকি সময়ের সাথে সাথে এক ভিন্ন বাস্তবতা সামনে আসবে? আইন তার গতিতে এগোবে, তদন্ত একসময় শেষ হবে এবং হয়তো এমন কিছু তথ্য সামনে আসবে যা পুরোটাই চিত্র বদলে দেবে। কিন্তু ততদিন পর্যন্ত এই গল্প থেমে থাকবে না, আলোচনা থামবে না, প্রশ্ন বন্ধ হবে না, বরং প্রতিদিন নতুন করে যুক্ত হবে নতুন তথ্য, নতুন সন্দেহ, নতুন বিশ্লেষণ সামনেই আসবে। যে ঢাকা ৮ আসনকে ঘিরে ছিল উত্তপ্ত রাজনীতি, ক্ষমতার লড়াই, বিভাজন আর রক্তাক্ত সংঘর্ষ, আজ সেখানে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। একসময় যে মাটিতে প্রতিটি পদচারণা ছিল হিসাবি, প্রতিটি বাক্য ছিল রাজনৈতিক বারজ, আজ সেই জায়গাটাই যেন শূন্যতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। নিয়তির নির্মম খেলায় সব হিসাব যেন এলোমেলো হয়ে গেছে এক নিমিষেই। কত স্বপ্ন, কত হিসাব নিকাশ, কত কৌশল, সবকিছু মিলিয়ে এই আসনটিকে ঘিরে তৈরি হয়েছিল এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু শেষমেশ না পারলেন মির্জা আব্বাস, না ওসমান হাদি, না নাসিরউদ্দিন পাটোয়ারি। কেউই সেই কাঙ্ক্ষিত আসনে বসতে পারলেন না। যেন ক্ষমতার চূড়ায় ওঠার সেই সিঁড়িটাই হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। রাজনীতির মঞ্চে যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত, সেখানে হঠাৎ করে নেমে এসেছে বিশৃঙ্খলার ছায়া। সবকিছুই যেন থমকে গেছে, থেমে গেছে সময়ের গতি। এই শূন্যতা শুধু একটি আসনের নয়, এটি যেন এক গভীর প্রতীক, মানব পরিকল্পনায় সীমাবদ্ধতার আর নিয়তির অপ্রতিরোধ্য লড়াই। শেষ পর্যন্ত মনে হয় মানুষ যতই হিসেব কষুক, যতই শক্তি প্রয়োগ করুক, নিয়তির লিখনকে অতিক্রম করা সত্যিই অসম্ভব। ঢাকা ৮ যেন আজ নিঃশব্দ সাক্ষী, যে গল্প বলে ক্ষমতা, লড়াই আর শেষমেশ এক নিঃসঙ্গ শূন্যতার। দর্শক, আমাদের এই আজকের আলোচনার পুরো বিষয়বস্তু শুনে আপনার কী মনে হচ্ছে? শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু, ওসমান হাদির মৃত্যুর পর মির্জা আব্বাসের এমন ধরনের গোপনীয়তা এবং তিনি দেশ ছেড়ে বর্তমানে কোন অবস্থায় আছেন, কোথায় আছেন, সেই তথ্যও কেউ ভালোভাবে জানে না। এই সবগুলো তথ্য একসাথে মিশালে আপনার কি মনে হয় ঢাকা ৮ আসন নিয়ে আসলে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে? ওসমান হাদির পেছনে কিংবা মির্জা আব্বাসের এই লোকায়ন সত্যিই কি কোনো নতুন রহস্যের গন্ধ ছড়াচ্ছে, নাকি আমরা যা ভাবছি তার বাইরেও আছে দারুণ এক বাস্তবতা? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনুরোধ রইল, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।